পুরনো রং বদলে নতুন পোশাকে পুলিশ। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে। এদিকে সীমান্তে বিজিবিকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড কেনার ও ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রথমেই জানতে চাইছি যে পুলিশের জন্য আয়রন রঙের পোশাক, র্যাবের জন্য সবুজ জলপাই ও আনসারের জন্য সোনালী গম রঙের পোশাক নির্বাচন করা হয়েছে। তো এটি আপনার কাছে কেমন লেগেছে? প্রথমত যদি আপনি রঙের কথা বলেন, আমার রং পছন্দ হয় নাই। এখন পছন্দ নাও হতে পারে, একটা রং আমার পছন্দ হবে না, ওটা আপনার পছন্দ হবে, এরকম তো হতেই পারে। কিন্তু যে রঙগুলি হয়েছে, লোহা রঙের পোশাক পুলিশকে দেওয়া হয়েছে, জলপাই রঙের পোশাক র্যাবকে দেওয়া হয়েছে, এটা এমনও হতে পারে আমি এগুলি দেখে অভ্যস্ত নই, অথবা এভাবে ভেবে অভ্যস্ত নই, সে কারণেও হতে পারে, আমি জানি না। তবে আমার চোখে এগুলো ভালো লাগে নাই। এত টাকা খরচ করে এত যে রঙগুলি যা নির্বাচন করেছে, এই নির্বাচনের কাজটা কে এই মহান দায়িত্ব পালন করেছে আমি জানি না, বাট এটা আমার ভালো লাগে নাই। অনেকের ভালো লাগতেও পারে, সেটা অন্য বিষয়। কিন্তু এটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গটা হচ্ছে এই পোশাকটা পরিবর্তন করতে হচ্ছে কেন। এই পোশাক পরিবর্তনের কারণে কি তাদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে? বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি আছেন, উনি বলেছেন যে তাদের নাকি চরিত্র পরিবর্তন হয়ে যাবে। দেখেন, আমি আপনার সামনে এখন বসে আছি, আমি একটা ব্লেজার এবং একটা শার্ট পরে বসে আছি। আমি এখন যে কথাগুলি বলছি, আমি যদি এখন একটা পাঞ্জাবি এবং কোটি পরে বসতাম, তাহলে কি আমি অন্য কথা বলতাম? আমি তো সেই কথাগুলি বলবো যেগুলো আমার বিশ্বাসে আছে, যেগুলো আমার চিন্তায় আছে, যেগুলো আমার পোশাকে আছে, তা কিন্তু নয়। পুলিশ সেই আচরণটাই করবে যা সে ভাবে, যা সে করতে চায়, তার সঙ্গে তার পোশাকের কোনো সম্পর্ক নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2009 সালে যখন বিডিআর বিদ্রোহ হয়, তখন বিডিআর বিদ্রোহের পরে 1 বছর পরে তারা বিডিআরের পোশাক পরিবর্তন করে, ব্যাজ পরিবর্তন করে, নাম পরিবর্তন করে। তো একটা জিনিস কিন্তু লজিক্যাল হতে হবে, তখন নাম পরিবর্তনটা কিন্তু লজিক্যাল ছিল। আগে ছিল নাম বিডিআর, মানে বাংলাদেশ রাইফেলস। এই নামটা পছন্দ হওয়ার মতো না, কারণ কেবল বিডিআর কি রাইফেল নিয়েই থাকে, আর কোনো অস্ত্র ব্যবহার করে না, তো রাইফেলস কেন থাকবে কেবল? কাজে সেটা চেঞ্জ করে যদি বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়, ভালো হয়েছে, আমি এটাকে খারাপ বলবো না। বিডিআরের পোশাক চেঞ্জ করা হয়েছে, সেই পোশাক চেঞ্জটা কি জরুরি ছিল? আচ্ছা, ওই পোশাকটা চেঞ্জ করার পর আমাদের সীমান্তে কি বিডিআরের তৎপরতা বেড়ে গেছে? সীমান্তে কি আমাদের চোরাচালানি কমে গেছে? আগে কি প্রচুর চোরাচালানি হতো, এখন একদমই হয় না? নাকি কি হয়েছে, এটা কি পজিটিভ অথবা নেগেটিভ, কি হয়েছে? আসলে এখন যেটা হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা করে আপনি কার ক্যারেক্টার চেঞ্জ করবেন? কারো ক্যারেক্টার চেঞ্জ হবে না। অনেকে ফান করে, এটা শোনার পর আমার এক বন্ধু বান্ধব অনেকে ফান করে বলছে, ঠিক আছে, পোশাক যখন পরিবর্তন করতেই চায় তো করুক, কিন্তু পোশাকে আমাদের একটা প্রস্তাব আছে যে এদের পোশাকে যেন কোনো পকেট না থাকে। কারণ চাঁদাবাজি টাদাবাজি যা কিছু করে, তারা এই কিন্তু পকেটের মধ্যে ঢুকায়, এটা যেন না করে, তারা এই জিনিসটা বলছে। তাহলে এগুলো একটু ফান মনে হতে পারে, কিন্তু এই যে প্রস্তাবটা, এই প্রস্তাবের সঙ্গে কিন্তু একটা ইঙ্গিত আছে। ইঙ্গিতটা কি? যে পুলিশ পুলিশ প্রচুর হয়তো ঘুষ খায়, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়, ফুটপাত থেকে চাঁদাবাজি করে, এই ধরনের একটা চিন্তা মানুষের মধ্যে কিন্তু কাজ করে। তো এই পোশাকে কি ওই চিন্তাটা দূর হবে? যদি দূর না হয়, তাহলে পোশাক চেঞ্জ করতে হবে কেন? তারপরেও কথা, সে কথা হলো এই পোশাকটা বানাবে কি? পোশাকটা কিন্তু সরকার সরবরাহ করবে। পুলিশের সংখ্যা কত এখন দেশে? 2 লাখের উপর। তারপরে র্যাব আছে, তারপরে আনসার আছে। এতগুলি পোশাক সরকার এখন সরবরাহ করবে। সরকার হাতে এখন অঢেল টাকা আছে। আমরা দেখেছি সরকারের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো নয়। যখন অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তখন পোশাক বারবার চেঞ্জ করা, পোশাক চেঞ্জ করা, যে এটা কি এক ধরনের বিলাসিতা নয়? তার সঙ্গে আরেকটা কথা বলে শেষ করি আমি। দেখেন, এই যে ব্যয়টা হচ্ছে, আপনি ব্যয় অবশ্যই করবেন যদি সেটা উৎপাদনশীল খাতে হয়। আপনি আমাকে বোঝান, এই ব্যয়ের কারণে, এই ব্যয় থেকে আমরা কি উৎপাদন করব? এই সংকটের সময় যখন নাকি সরকার টাকার পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে, এবং টাকা পাওয়ার জন্য গত 2 সপ্তাহ আগেই
শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধি করেছে, সম্পূরক শুল্ক আরোপ করেছে, সেখানে এই অর্থ দিয়ে, এই কষ্টার্জিত অর্থ দিয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে পুলিশের পোশাক পরিবর্তন করাটা আমার কাছে মনে হয়েছে এক ধরনের বিলাসিতা। জি এবং এটা এক ধরনের মানে আপনার খুব চিন্তা করে কাজটা করা হয়েছে আমি তা মনে করি। আসলে এরা না মূল কাজ রেখে, এরা তো অন্তর্বর্তীকালীন সরকার না, এরা মূল কাজ রেখে আশেপাশের ওই সাবসিডিয়ারি কাজ দিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। জি এটা খুব আচ্ছা, আনফরচুনেট। এই যে পোশাকের রং পরিবর্তনের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি, তো ইউনিফর্ম বদলে পুলিশকে ফের সক্রিয় করা কিংবা তাদের মনোবল ফিরিয়ে আনা যাবে বলে কি মনে করছেন? উনি মনে করেছেন, আমি মনে করি না। বরঞ্চ উনি যে সমস্ত কাজ এর মধ্যে করেছেন সেই কাজগুলি পুলিশের মনোবলকে আরো ভেঙে দিয়েছে। আমি উদাহরণ দিয়ে বলি, পুলিশের এখন মনে করেন এই পুলিশের সঙ্গে স্টুডেন্টদেরকে মুখোমুখি উনি দাঁড় করিয়ে দিয়েছেন। বলেছেন এই সময় পুলিশ, এই যে আন্দোলনের সময় যত পুলিশ নিহত হয়েছে তার কোনো বিচার হবে না, বলা হয় নাই, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এটা উনি এক নম্বরে দিতেই পারেন না, আইন এটা কভার করে না। আপনি কোনো হত্যার ইন্ডেমনিটি হয় না, হয় না, এটা যে যত কিছু বলুক হয় না। হত্যার বিচার হতে হবে, আজ হোক কাল হোক হবেই। হত্যার কোনো ইন্ডেমনিটি হয় না। আপনি একটা পুলিশকে মেরে ওভারব্রিজের মধ্যে উল্টা করে লটকায় রাখবেন আর বলবেন বিপ্লব না, এটা বিপ্লব না, বিপ্লব অন্য জিনিস। কাজেই এগুলো তো আপনি করেছেন, এর বিচার হবে না কেন? যে পুলিশটা মারা গেছে তার ফ্যামিলি এতিম হয় নাই? সেই ফ্যামিলির দুঃখকে আপনাকে টাচ করবে না? সেই ফ্যামিলির লোকজনকে দেশের নাগরিক না? উনি এগুলি করেছেন। উনি কি করেছেন? 300 এসআই কে বলা নাই কারণে চাকরি থেকে বের করে দিচ্ছেন, যারা নাকি খাবার ঘরে নাকি হট্টগোল করেছে। কেন করেছেন? উনি বলেছেন নাকি ছাত্রলীগ করে। যে ছাত্রলীগ যদি করে থাকে তাহলে এসআই করে, আর কোথাও ছাত্রলীগ নাই? কোথায় নাই? 15 বছরে কোথায় ছাত্রলীগ ঢোকায় নাই? এদেরকে বাদ দিতে, এদের বাদ দেওয়ার ফলে কি হয়েছে? পুলিশের মনোবল কি চাঙ্গা হয়েছে? চাঙ্গা হয় নাই। সর্বশেষ দেখলাম যে 25 জন এএসপি কে এলোমেলো হাঁটার কারণে, প্যারেডের সময় নাকি এলোমেলো হেঁটেছে, এই জন্য চাকরিচ্যুত করা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে যোগ্য আমি শুনেছি। হয়তো 2 দিনের মধ্যে এটাও যাবে। তো এগুলো কি পুলিশের মনোবল বৃদ্ধি করতেছে? আসল কাজের কাজ নেই, মানে ওই যে বলে না ফরজ নামাজের খবর নেই, নফল নামাজ দিয়ে টানাটানি। এটা করে মনোবল বাড়বে। উনি কোথায় পাইছে? কোন বইয়ে পাইছে উনি যে পোশাক পরিবর্তনের মনোবল চেঞ্জ হয়? কোথায় পাইছে ভাই? তো এগুলো হলো কি জানেন, আমি আগেই বলেছি যে অপ্রয়োজনীয় কাজ দিয়ে তারা খুব মাতামাতি করছে, এবং আমি মনে করি যেটা একেবারেই অপ্রয়োজনীয়। আর তারপরও শেষ কথাটা কি জানেন, যে এই, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল বলতে বলি আপনাকে। আপনি দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিমের কিছুদিন পর পর জার্সি চেঞ্জ হয়। তো জার্সি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পারফরমেন্স চেঞ্জ হয়ে যায়, হয় নাকি? তো জার্সির সঙ্গে পারফরমেন্সে কি সম্পর্ক রে ভাই? তো বলতেছে। এগুলো যদি বলে কেউ, একজন বয়স্ক লোক, তারা যদি এই সময় কথা বলে, এত গুরুত্বপূর্ণ পদে আগে চাকরি করতেন, ওনারা যদি এগুলি কথাবার্তা বলেন, তো সেগুলো আমরা কি বলবো? আচ্ছা, তো এই পুলিশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিশন তাদের প্রস্তাব দিয়েছে। তো এর আগেও তো পুলিশ প্রশাসন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তো বাস্তবায়ন হলো না কেন? বাস্তবায়ন করতে চায় নাই বলে হয় নাই। যদি বাস্তবায়ন করতে না চায়, কেউ কে আটকাইছিল, হাত ধরে রাখছিল যে আপনি বাস্তবায়ন করেন না? চায় নাই বাস্তবায়ন করতে। এগুলির ভাই একটা অর্থ, টাকা পয়সা এবং সময়ের অপচয় ছাড়া আমি আর কিছু মনে করি না। কারা চায় নাই, সরকার নাকি পুলিশ? সরকার চায় নাই, পুলিশ তো সরকারেরই পার্ট। যারা চায় নাই তারা তো, ওরাই তো চায় নাই, তারা করে নাই, প্রয়োজন মনে করে নাই। একটা সংস্কার কমিশন করা দরকার, করছে। দেখেন না কি পরিবর্তন হয়, হয় নাকি কিছু? আমি উদাহরণ দিয়ে বলি ভাই আপনাদের, আরো এক্সাম্পল দিয়ে বলি। এই যে কয়েকদিন আগে একটা অর্থনৈতিক শ্বেতপত্র বেরোলো, বের হয় নাই? বেরোয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা শ্বেতপত্র, 1.5 মাস হয়ে গেছে। এই শ্বেতপত্র করে কি লাভ হয়েছে যদি আপনি অ্যাকশনে না যান? ওই শ্বেতপত্র মধ্যে যে সুপারিশগুলি ছিল সেগুলি বাস্তবায়নের জন্য সরকার কোনো পদক্ষেপ নিছে? নাই। তাহলে শ্বেতপত্র আপনি কেন করলেন? আপনি কি এটা প্রকাশনা সংস্থা নাকি এই শ্বেতপত্র বানিয়ে রাখছেন? এতগুলি মানুষের আপনার শ্রম সময় ব্যয় করে একটা শ্বেতপত্র বানালেন, তার ইউজটা কি? একই রকম সব হচ্ছে, এই কমিশন করে সেই কমিশন করে, করে কি হবে?
আচ্ছা, এইসব সংস্কার, এই যে সংস্কারগুলো হচ্ছে, এগুলো যদি কার্যকর হয় তাহলে পুলিশ অন্যান্য দেশের মতো একটি জনকল্যাণমুখী সংস্থায় পরিণত হবে বলে মনে করছেন? মানে এটা নিয়ে কি মতামত আপনার? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা কি বলেন তো? সবচেয়ে বড় অভিযোগ হলো তারা দলের অনুগত হিসেবে কাজ করে। যে রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকে তাদের অনুগত হিসেবে কাজ করে, তাদের কথা অনুযায়ী কাজ করে, দলীয় বাহিনী দলীয় লাঠিয়ালের মতো কাজ করে। তো এখানে পুলিশের কি করার আছে? যদি সরকার চায় সে পুলিশকে এভাবে ব্যবহার করবে, পুলিশ কি সরকারের বাইরে কেউ? আগের বার যেটা হয়েছে, আগে যে এই যে ছাত্রদের সঙ্গে পুলিশের মুখোমুখি হয়েছে, পুলিশ গুলি করেছে ছাত্রদের লক্ষ্য করে, যে লোকটা ট্রিগার টিপেছে তার সিদ্ধান্তে গুলি হয়েছে। সে গুলিতে হয়েছে উপরের থেকে, সে গুলির জন্য অর্ডার করেছে শেখ হাসিনা, সে গুলির জন্য অর্ডার করেছে আসাদুজ্জামান কামাল, সে গুলির জন্য অর্ডার করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা যদি অর্ডার করে, পুলিশ কি করবে ভাই? তাকে তো গুলি করতেই হবে। তো এখন এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগটা হলো তারা দলীয় লোক হিসেবে কাজ করে, এক নাম্বার। দুই নাম্বার হয় কি, পুলিশ ঘুষ খায়। ঘুষ খায় কেন? ঘুষ খায় এই কারণে, ঘুষ খাওয়া, শোনেন, দুর্নীতি করে টাকা উপার্জনের মানসিকতা এটা মানুষের মধ্যে বাই নেচার থাকে, এটা সবাই চান্স পেলে সবাই করে। যদি আপনি সেই ঘুষ খাওয়াটার একটা দৃষ্টান্তমূলক বিচার করতে পারতেন তাহলে কিন্তু তারা ঘুষ খেত না। ভয় পেত যে আমার চাকরি চলে যাবে, ভয় পেত আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হব। আর এখন আমাদের সমাজটা কিভাবে চলছে, যে ঘুষ খেয়ে, যে পুলিশ ঘুষ খেয়ে রিসোর্ট বানায়, ঘুষ খেয়ে বহুতল ভবন বানায়, সেই পুলিশের সম্মান বেশি। লোকে মনে করে এই পুলিশের সঙ্গে বোধ হয় সরকারের ভালো সম্পর্ক আছে, তাহলে সে এতগুলি কাজ কেমনে অবাধে করতেছে। তো আপনি যদি পুলিশকে এবং সমস্ত বাহিনীকে, সমস্ত কিছুকে যদি বিচারের আওতায় আনতে না পারেন, আইনের আওতায় আনতে না পারেন, তাহলে এগুলো হতে থাকবে। আপনি কি চেঞ্জ করলে না চেঞ্জ করলে কিচ্ছু আসে যায় না, সব কিছু আনতে পারবেন আপনি? বিচার বিভাগকে স্ট্রং করতে পেরেছেন? বিচার বিভাগের রায় নিয়ে মানুষকে খুব সন্তুষ্ট আছে? মানুষ কি মনে করে যে বিচার বিভাগ আগের গভর্নমেন্টের আমলে ভালো চলেছিল? অথবা মানুষ কি এটাও মনে করে যে বিচার বিভাগ এখনই খুব মানে অবাধে এবং স্বাধীনভাবে কাজ করতে পারতেছে? মনে করে? মনে করে না। আগে কিছু লোকের বিরুদ্ধে মামলা নিয়ে গেলেই যাবজ্জীবন, মামলা নিয়ে গেলেই আপিল করলে 5 বছর থেকে 10 বছর হয়ে যেত। আবার এখন ওই মামলাগুলি নিয়ে গেলে খালাস অথবা সবাই খালাস। এই তো হচ্ছে। এগুলো মানুষ দেখছে না? মানুষ দেখছে। মানুষের পারসেপশনটা কি হচ্ছে? ইজ ইট এ গুড পারসেপশন? তো এইগুলি যতদিন থাকবে ততদিন আপনি পার্টিকুলারলি একটা স্পেশাল বাহিনীর কাছ থেকে সততা, কর্মদক্ষতা, পেশাদারিত্ব আশা করবেন, সেটা হবে না ভাই। এটা হয় না পৃথিবীতে কোথাও। আচ্ছা, যে সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে যেসব অঘটন ঘটছে, তো গোয়েন্দা বিভাগ কি সেসব আঁচ করতে পেরেছে বা পারছে, কি মনে হয়? অঘটন মানে কোন অঘটন? আপনি পার্টিকুলার বলেন, কোন ঘটনার কথা বলছেন আপনি? এই যে একের পর এক ঘটনা চলছে, অস্থিরতা চলছে, আন্দোলন চলছিল বা হচ্ছিল, 5ই আগস্টের মতো এরকম একটা ঘটনা ঘটবে, এই ব্যাপারগুলা। আন্দোলন তো হবেই। শুনেন, আন্দোলন হবে না কেন? আন্দোলন মানুষের মধ্যে যদি তার যে আকাঙ্ক্ষা, যদি আকাঙ্ক্ষার বাস্তবায়ন সে না পায়, তাহলে সে আন্দোলন করবে না। আন্দোলন তো, আন্দোলন করা, দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা, এটা তো ডেমোক্রেসি একটা পার্ট, এটা তো হবেই। সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করলেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যদি সরকার সেটা হ্যান্ডেল না করে পুলিশ দিয়ে থামানোর চেষ্টা করে, সেটা হবে স্বৈরাচারী আচরণ। সেই আচরণগুলো এখন আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা। আর যে গোয়েন্দা কথা বলছেন, যে গোয়েন্দা বাহিনী আগের থেকে বলে দেবে এই ধরনের একটা আন্দোলন হচ্ছে, এই ধরনের আন্দোলন হচ্ছে, সে গোয়েন্দা বাহিনীর কাজটা কি? এই ইনফরমেশনটা যদি সরকারকে দেয়, সরকারের কি কাজ? সে আন্দোলনটাকে থামানো, কিভাবে থামানো? গাড়ি জোরে থামানো? নাকি সে আন্দোলন যারা করতে চাচ্ছে, সেই যে ক্ষতিগ্রস্ত লোক যারা আছে তাদের কথা ডেকে শোনা, কোনটা কাজ? সেটা তো দেখতে হবে। গোয়েন্দা বাহিনী ব্যর্থতা তো আমাদের দেশে পুরনো জিনিস। এটা এই 5ই আগস্টের সময় গোয়েন্দারা ব্যর্থ হয়েছে এটা বলে ওই সরকার বলতো, আওয়ামী লীগ সরকার বলতো যে গোয়েন্দারা ব্যর্থ হয়েছে, গোয়েন্দারা আমাকে ঠিক সময়ে ঠিক তথ্যগুলি দেয় নাই বলেছে। এটা তো আমাদের গোয়েন্দা বাহিনীর এই ব্যর্থতা তো নতুন কিছু না, আগে আছে। অন্য অন্য বাহিনী যেভাবে চলছে, গোয়েন্দা বাহিনী তো অন্যভাবে চলবে, ওভাবে চলবে। এটা খুবই স্বাভাবিক। আচ্ছা,
আমরা সবাই জানি সীমান্তে কিন্তু এখন উত্তেজনা চলছে, তো এর মধ্যে সীমান্তে বিজিবিকে ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটার মধ্যে না আমি দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বেশ বেশ একটা বাহাদুরি নিয়ে বললেন যে সাউন্ড গ্রেনেড এবং এগুলি করার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এখানে কেনাকাটা হবে আর কি, আরেকটা কেনাকাটা হবে এই আর কি। কারণ এতে কি লাভ? সীমান্তে আগে বিডিআর কাছে ছিল লেথাল উইপেন। লেথাল উইপেন কি মানে রাইফেল অথবা এই ধরনের কোনো অস্ত্র যেটা নাকি মানুষকে মারা যায়, এই তো ছিল। তো সীমান্তে যারা ওখানে যারা যদি সীমান্ত পার হতে নেয়, লেথাল উইপেনের ব্যবহারের মাধ্যমে আমাদের দেশে লেথাল উইপেনের ব্যবহারের মাধ্যমে ভারতীয় কেউ কি মারা গেছে? এ পর্যন্ত মারাতের মধ্যে যায় নাই ভাই। তো লেথাল উইপেনে কি সীমাবদ্ধতা, কি ক্ষতি হচ্ছিল এটা তো আমি বুঝতে পারি না। সাউন্ড গ্রেনেড মারার অনুমতি দিচ্ছে, এটা তারা কিনবে এখন, কেনাকাটা হবে। কেনাকাটা হলেই তো লাভ। যে কোনো ধরনের কেনাকাটাতেই লাভ ভাই। কারণ লাভের কাজ হবে, হতে থাক, অসুবিধাটা কি? অস্ত্র তো থাকা দরকার, আর কি বলবো। আচ্ছা, দেশে এখনো 33,648 জন বিদেশি অবৈধভাবে বসবাসরত আছেন। তো ধারণা করা হয় তাদের বেশিরভাগই প্রতিবেশী দেশের। তো এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? না, এটা ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে প্রতিবেশী দেশের লোক এখানে অবৈধভাবে থাকবে কেন, তো এতদিন থাকলো কেন সেটাও খবর নেওয়া উচিত। দেখেন, প্রতিবেশী দেশের লোক যারা এখানে থাকে তারা কি করে? তারা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, বিশেষ করে পোশাক শিল্পে এদের তো একচেটিয়া আধিপত্য আমি দেখেছি। পোশাক শিল্প, আমাদের যারা পোশাক শিল্প আছে অথবা যারা বাইং হাউস গুলো আছে, তারা বিদেশি লোকদের রাখতে পছন্দ করে। এটা তাদের একটা মানসিক সমস্যা। এই মানসিক সমস্যার কারণে তারা এগুলো রাখে, এবং তারা বৈধ উপায়ে আসে না এখানে, এমনি ভিসা নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে এসে তারা থেকে যায়, ধীরে ধীরে এক্সটেনশন করে, কখনো করে না এই বিষয়গুলো। তারা যে চাকরি বাকরি করলে তাদেরকে এর জন্য তো ট্যাক্স দিতে হতো, এই ট্যাক্সও তারা দেয় না, এইভাবে করে। এবং ওই তাদের যারা এমপ্লয়ার তারাও কতগুলো অপকর্ম করে, তারা কিছু টাকা দেখায়, বাকি টাকা তাকে হুন্ডি করে পাঠায়, এরকম অনেক ঘটনা ভাই আমরা জানি, এগুলো সবাই জানে, এগুলি গোপন কিছু নাই। এখন সরকার যদি এগুলোর ব্যাপারে শক্ত হয় তাহলে আমি খুবই খুশি হব। এটা তো হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে যে এখনো নাকি যা আছে এটা তারা যদি কমাইতে পারে তো খুব ভালো। কিছু নাকি কমেছে, বাকিগুলোও কমাইতে হবে। এবং পাশাপাশি যারা এদের এমপ্লয়ার এখানে জেনে শুনে যারা চাকরি দিয়েছে এদেরকে, যে এদেরকে অবৈধভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে, অবৈধভাবে থাকার সুযোগ করে দিয়েছে, ওই সমস্ত এমপ্লয়ারকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া উচিত আমি মনে করি। ওই লোকগুলো একটা দেশের শত্রু আমি মনে করি। ওদের কারণে আমাদের দেশের ম্যান পাওয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাইরের লোক অন্যায় করছে, আমাদের অর্থনীতি দুর্বল হচ্ছে। ওই লোকগুলিকে সাজার আওতায় আনতে পারলে আপনি দেখবেন যে ওরাই এদেরকে ধরিয়ে দিবে অথবা বিদায় করে দিবে। আমি মনে করি এটা খুব সিরিয়াসলি গভর্নমেন্টের না। দেখেন, এখানে ম্যাক্সিমাম লোক হলো ইন্ডিয়ার আর শ্রীলঙ্কার, ম্যাক্সিমাম লোক যারা এখানে অবৈধভাবে আছে, কিছু চীন টিনের থাকতে পারে। তো এই দেশগুলো থেকে আমাদের লোক যে অবৈধভাবে থাকতে পারে, ইন্ডিয়ান আমাদের এখান থেকে কি পরিমাণ রেমিটেন্স দিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন? ওরা তো নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? আমরা পারি ইন্ডিয়া থেকে আনতে, কিছু অন্তত পাই না। তো এই বিষয়গুলো কিন্তু দেশপ্রেমিক সরকার হলে অবশ্যই দেখবে, এবং এই ব্যাপারটাতে আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং এই সিদ্ধান্ত এবং এই তার যে কর্মতৎপরতা, আমি এটা প্রশংসা করতে চাই। জি, মাসুদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।